আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, আপনি যদি একটু বলতেন। দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড়, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগ, আপনি যে কথাটি বললেন, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করতে চাইনি, আমরা সংঘর্ষ চাই না, তবে আমাদেরকে কোনো দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না। আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে, এটা তারা মানবে না। আমরা যে শাটডাউন দেখেছি, বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে। 13 তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল। 16-17 তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে। তিনি মানতে রাজি না। দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি একদম নেমে গেছে, দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে। এটা কেউই পছন্দ করছে না। আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে? মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি, আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আওয়ামী লীগে তো এরকম অবস্থা কখনো ছিল না। আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল, সব থেকে বড় দল। বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। আমরা কোথাও যাচ্ছি না। আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে। হ্যাঁ, অবশ্যই। এই ইউনূস সরকার হচ্ছে পাকিস্তানি, তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম, যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় না। তারা 71-এ জঙ্গি হিসাবে আমাদের বাঙালি 3 কোটি বাঙালিকে হত্যা, 30 লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে। তো এখন তারাই কিন্তু ইউনূসের সাথে আছে। তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে থাকুক। সম্পর্কই হচ্ছে পাকিস্তানের সাথে, তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের সাথে জড়িত। পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে। জামাতে ইসলাম হচ্ছে ইউনূসের মেইন ব্যাকার, তারাই হচ্ছে ইউনূসের মূল শক্তি। আর তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানবে না। আর আওয়ামী লীগ সব থেকে বড় দল, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আজ হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ফিরে আসবে, এটা হবে। এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ, এটা তো আমাদের সরকার না, এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ শুধু না, যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কিন্তু শুধু না, একা না। তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে, তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। বাংলাদেশ নিয়ে ব্যারিস্টার জাইমা রহমান কেমন স্বপ্ন দেখেন, কি ভাবেন, একটু শুনতে চাইবো। মে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ ব্যারিস্টার জাইমা রহমান টু কাম টু দ্য স্টেজ অ্যান্ড সে সামথিং অ্যাবাউট দিস ফর ইউর স্পেশাল রিমার্কস। থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের, যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন, যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত, পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি।
আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কিছু বলেছেন, হয়তো বা আমিও বলে ফেলবো, সো আমাদের একটা মাইন্ডসেটে আই থিঙ্ক সিমিলারিটি আছে। আমার খুব ভালো লেগেছে শুনে। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে, এটা বলতে বলতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বললেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করি, এখানেই করবো আপনাদের সাথে। জি। She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered. So did recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. I was privileged to grow up surrounded by exceptional women, confident, capable, and accomplished. I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day. This work is valued at 19% of our GDP and remains largely invisible in economic planning and national decision-making. This makes something very clear. চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো
তো ভাবলাম একটু শেয়ার যদি করি এখানেই করবো আপনাদের সাথে জি She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered. So did recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. I was privileged to grow up surrounded by exceptional women, confident, capable, and accomplished. I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day.